আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইয়োর ইংলিশ ইনস্ট্রাক্টর সাদিয়া ইসলাম প্রমি অ্যান্ড দেখতেই পাচ্ছি আজকে আমরা শিখবো হাউ টু গিভ আ স্পিচ ইন ইংলিশ। মোস্ট ডেফিনেটলি আমরা যখন ইংলিশ শিখি আমাদের নাম্বার ওয়ান যেটা অনেক বেশি ভয় লাগে ইজ কিভাবে আমি অনেকজনের সামনে কথা বলবো, সবাই আমার দিকে দেখে তাকিয়ে থাকবে, কিভাবে বক্তৃতা দিব, কিভাবে জাস্ট কন্টিনিউয়াসলি আমি তাদের সামনে অনেকক্ষণ ধরে অ্যান্সার্স দিব। এইটা নিয়ে কিন্তু আই এম প্রিটি শিওর অনেকেরই ফিয়ার আছে। মোস্ট ডেফিনেটলি আমার নিজেরও ক্যারিয়ারের স্টার্টিংয়ে এটা খুবই ভয় লাগতো যে কিভাবে আমি একেবারে অনেকজন স্টুডেন্টদের সামনে কথা বলবো, এবং লেটার অন যখন ক্যামেরায় আমাদের শিফট হতে হলো ডিউরিং কোভিড, তখন ভয় লাগলো যে কিভাবে আমি ক্যামেরার সামনে কন্টিনিউয়াসলি এতক্ষণ কথা বলবো, বিকজ অলওয়েজ মনে হতো যে দের ইজ সামওয়ান লুকিং অ্যাট মি, তারা কি না কি মনে করবে। সো ওভারঅল আমি যখনই এই স্পিচ রিলেটেড কোনো লেসনস আমরা দেই, আমি ফার্স্ট যেটা সবাইকে বলি ইজ নাম্বার ওয়ান, বিলিভ ইট অর নট, আপনি যে ভয় পাচ্ছেন বা ইংলিশে কথা বলতে বা বক্তৃতা দিতে, তার 70%, জাস্ট 70%, চিন্তা করেন কত বড় একটা ব্যাপার, 70% ফিয়ারটাই যদি আপনি কাটিয়ে ফেলতে পারেন তাহলেই আপনার ইংলিশ অনেক ভালো হবে। তার মানে কি 70% অফ ইয়োর এন্টায়ার প্রবলেম ইজ বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য কনফিডেন্স। তার মানে আপনার কনফিডেন্স নেই, এটাই হচ্ছে প্রধান ব্যারিয়ার। আর যদি আপনার কনফিডেন্সটা আপনার ভিতরে চলে আসে, এই বাকি 30% আমরা একটু গ্রামার শিখে, একটু বেসিক যেই ইংলিশের কিছু ফ্রেজেস আছে, সেন্টেন্সেস আছে, সেগুলো যদি শিখে ফেলেন তাহলে বাকি 30% হয়ে যাবে। শুরুর 70% এইটা মোকাবেলা আপনি নিজেই নিজেকে শেখাতে পারবেন। এটা কিন্তু লাইফের কোনো টিচার আপনাকে শেখাতে পারবে না। ওকে, সো কনফিডেন্ট হওয়ার জন্য কি লাগবে? অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, অনেক অনেক বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। এবং এর পাশাপাশি আমরা যা যা স্পিচ দেখি, এইসব স্পিচের ভিডিওসগুলো দেখতে হবে, এগুলো অনুসরণই করতে হবে। সেভাবে করে আমি ট্রাই করব তাদেরকে কপি করতে, ইফ পসিবল আমি ট্রাই করব এই স্পিচটা অনেকবার রিহার্স করতে। এভাবে করেই আপনার কনফিডেন্স চলে আসবে, এটাকে আর এক্সট্রা কিছুই বলার নেই। উইথ দ্যাট আমরা এখন বাকি 30%-এর লেসনে যাচ্ছি, যে এই স্পিচ নিয়ে যাবতীয় কিছু সেন্টেন্সেস, কিছু ফ্রেজেস, এইটাতে যাচ্ছি। ফার্স্ট 70% কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। সো লেটস স্টার্ট। সবার আগে আমরা যেহেতু স্পিচটা শুরু করছি, আমাদের স্টার্টিংয়ে উই মাস্ট সে সামথিং লাইক হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমরা বলতে পারি গুড মর্নিং এভরিওয়ান, গুড আফটারনুন এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান, তাই না? এভাবে করে আমরা শুরু করব। দেন আমি বলবো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, আমাকে আজকে এই অনুষ্ঠানে ডাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এইটা জেনারেলি একটা ইভেন্টে এরকম কোনো সিচুয়েশনেই বলি, বা একটা মিটিংয়েও বলতে পারি, কিন্তু আমরা জাস্ট কলেজ ইউনিভার্সিটির প্রেজেন্টেশন দেওয়ার টাইমে কিন্তু আবার এগুলো বলবো না। দেন বলবো আমার নাম কি, মাই নেম ইজ ড্যাশ, মানে মাই নেম ইজ সাদিয়া ইসলাম প্রমি। যেমন দেখেন আমি যে আপনাদের ক্লাসটা নিচ্ছি, ক্লাসও কিন্তু ইন আ ওয়ে একটা স্পিচ, একটা প্রেজেন্টেশন, তাই না? সো আপনি দেখেন শুরুতেই আমি কিন্তু আপনাদেরকে সালাম দিয়ে গ্রিট করলাম, অন্য যে কোনোভাবে গ্রিট করতে পারতাম, এবং তারপর আমি আমার নাম বললাম, এবং আমি আজকে আপনাদের কি পড়াবো সেটা বললাম, জাস্ট এই স্ট্রাকচার অনুযায়ী করেছি না? সো মাই নেম ইজ ড্যাশ অ্যান্ড আই এম গোয়িং টু বি স্পিকিং টু ইউ টুডে অ্যাবাউট ড্যাশ, আমি আজকে আপনাদেরকে এই নিয়ে কথা বলবো। তারপর কি, টু বিগিন, তাহলে শুরু করলেই ড্যাশ ইজ ইম্পর্টেন্ট বিকজ, তারপর বলবো এই যে দেখেন আমি আজকে কি করলাম, আমি বললাম যে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাবাউট, তারপর টপিকের নেমটা বললাম, তারপরে কি বলবো, টু বিগিন, শুরুতেই বলবো এই স্পিচটা ইম্পর্টেন্ট কারণ, মানে স্পিচ শেখাটা ইম্পর্টেন্ট কারণ, তারপরে আমি কারণটা বলেছি। সো জাস্ট লাইক দিস আপনি যখন স্পিচ দিবেন এই স্ট্রাকচার অনুযায়ী একটার পর একটা আপনার ফলো করা উচিত। বাট সেন্টেন্সগুলো আমি মুখস্থ করতে বলছি না, সেন্টেন্সগুলো আপনি আপনার মন মতন করে সাজাবেন। অলরাইট, আচ্ছা, তো এইভাবে আমরা স্টার্ট করলাম। এখন যখনই আমরা স্পিচ শুরু করার অনেক ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা যখন একটা স্পিচ শুরু করি, আপনি চাইলে এই যে মাত্র যে স্ট্রাকচারটা দেখলাম এই স্ট্রাকচার অনুযায়ী শুরু করতে পারেন। আরও কিছু ওয়ে আছে, যেমন উই ক্যান স্টার্ট উইথ আ কোট। কোট কি? কোট হচ্ছে কোনো বিখ্যাত কারোর উক্তি। আই ক্যান স্টার্ট উইথ আ কোট, এবং একটা রেলেভেন্ট কোট যদি আমি দিয়ে শুরু করি তাহলে মোস্ট ডেফিনেটলি আমি যাদের জন্য কথাটা বলছি তারা আরো বেশি অ্যাট্রাক্টেড হবে, এবং তারা আরো বাকি কথাটা শুনতে অনেক ইনফ্লুয়েন্সড হবে। সো জাস্ট লাইক এখানে দেখেন আমি একটা লাইন রেখেছি, ইট ইউজুয়ালি টেকস মি মোর দ্যান 3 weeks টু প্রিপেয়ার আ গুড ইমপ্রম্পটু স্পিচ, মার্ক টুয়েন। আমি এই মুহূর্তে আপনাদেরকে কি শেখাচ্ছি? হাউ টু গিভ আ স্পিচ, রাইট? আমি যে শুরুতেই বলি Mark Twain once said that it usually takes me more than 3 weeks to prepare a good impromptu speech. So if Mark Twain
takes more than 3 weeks to make a speech, how long do you think it would take us? সো এই যে দেখেন আমি শুরুতে তাহলে কি বললাম যে মার্ক টুয়েন এই ব্যক্তিটার যদি একটা স্পিচ দিতে জাস্ট ইমপ্রম্পটু স্পিচ মানে যে স্পিচের আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগে না, যে স্পিচ আমরা মুখস্থ করছি না, সেই স্পিচগুলোকে বলে ইমপ্রম্পটু। যেমন এই মুহূর্তে যে আমি আপনাদের সাথে কথা বলছি এগুলোকে মুখস্থ করেছি না, সো দিস ইজ অ্যান ইমপ্রম্পটু স্পিচ। সো এই ইমপ্রম্পটু স্পিচটাকে প্রিপেয়ার করতে মার্ক টুয়েনের 3 সপ্তাহ লেগে যায়। তার যদি এত সময় লাগে তাহলে আমাদের কত লাগতে পারে, এবং আমাদের কতটুকুই প্রিপেয়ারিং দরকার, প্ল্যানিং দরকার, চিন্তা করে দেখেন। সো দিস ইজ হাউ আই ক্যান স্টার্ট মাই স্পিচ, একটা কোয়োট দিয়ে। আরও এক্সাম্পল দেই, যেমন গ্লোবাল ওয়ার্মিং। সো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে স্পিচের সময় আমার হঠাৎ একটা মনে পড়লো, যেমন ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন গ্লোবাল ওয়ার্মিং ইজ আ মিথ। ডু ইউ অ্যাগ্রি? এইভাবে করে যদি আপনি আপনার স্পিচ শুরু করেন, দেখবেন অডিয়েন্সের অনেকেই আপনার দিকে তখন তাকিয়ে আছে যে কি ডোনাল্ড ট্রাম্প নিয়ে কথা বলছে, ডোনাল্ড ট্রাম্প বলেছিল গ্লোবাল ওয়ার্মিং একটা মিথ, এবং তারা একটু হেসে দিবে, তারা সবাই একটু ইন্টারেস্টেড ফিল করবে, এবং দ্যাট ইজ হাউ আপনি আস্তে আস্তে করে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলবেন। খুব ইন্টারেস্টিং না বিষয়টা? দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে হোয়াট ইফ সিনারিও। সো আমি একটা স্পিচ যখন দিই, আমি ট্রাই করব আমার কথাটা এতটাই লুসিড হোক, মানে ক্লিয়ার অ্যান্ড এমনই জিনিস যেটা হচ্ছে ভেরি ভিজিবল ইন দ্য আইজ, এটাকে বলছি লুসিড, LUCID, যে এমনভাবেই আমি কথাটা বলবো যেন আমি যা বলছি সেগুলো অডিয়েন্সের চোখের সামনে ভাসে, যেন তারা একটা মুভি দেখছে, যেন তারা একটা গান শুনছে, এরকম ডিফারেন্ট সেন্সেস যেটা তার মধ্যে কাজ করে। সো দিস ইজ হাউ আমি যখন একটা স্পিচ দেওয়া শুরু করবো, আই ক্যান স্টার্ট বাই সেইং হোয়াট ইফ। যেমন আমি যদি বলি একটা এক্সাম্পল, হোয়াট ইফ উই ওয়ার অল ব্লান্ট? How different would our everyday lives be? What would happen if we said what was on our minds all day, every day? So, চিন্তা করেন, এইভাবে বলছি, what if আমরা সবসময় আমাদের মনে যা আছে তাই যদি প্রতিটা দিন বলে দেই, ইন দ্যাট কেস আমাদের পৃথিবীটা কেমনই না হবে, ইন দ্যাট কেস আমরা ওভারঅল কেমনই না করব। চিন্তা করে দেখেন, হোয়াট ইফ আমাদের মুখ দিয়ে যা আসে তাই আমরা বলি, ইন দ্যাট কেস would the world be a better place? Or would it be a more selfish or a cunning place? বা would it finally be a more clear and an honest place? So দেখেন আমি যখন এরকম কিছু বললাম, সব সময় অডিয়েন্স তখন চিন্তা করবে, হ্যাঁ আসলেই তো, যদি আমরা সবাই যা আছে মুখ দিয়ে সেটা বলে দিতাম, মনে যা আসে তাই বলে দিতাম, তাহলে কেমনটা হতো পৃথিবীটা। দিস ইজ হাউ আপনি চিন্তা করছেন। আরেকটা ওয়ে আছে, আমি লেটস সে যদি বলি হোয়াট ইফ দিয়ে, যেমন লেটস সে আমি স্পিচ দিচ্ছি অন ইলেকট্রিসিটি, অন টেকনোলজি। আমি বললাম হোয়াট ইফ one day you wake up and you realize there is no electricity anymore. You look to your left, you find you don't have your mobile phone with you. What would you do then for entertainment, for work purposes and so on? তখন আপনি কি করবেন? আপনার কাছে ফোন নেই, এন্টারটেইনমেন্টের জন্য কি করবেন, কাজের জন্য কি করবেন, তাই না? এই যে দেখেন, এই যে হোয়াট ইফ, যদি এমনটা হতো, দিস ইজ অ্যানাদার ওয়ে অফ টেলিং আ স্পিচ। আরেকটা হচ্ছে ইম্যাজিন, কিছুটা হোয়াট ইফের মতোই। ইম্যাজিন, যে ভাবুন এরকম এরকমটা হচ্ছে, ইম্যাজিন আপনি এখন এরকম এরকম করছেন। লেটস সে আমি সেন্ট মার্টিনে ঘুরতে গিয়েছি, এবং আমি সেইটা নিয়ে যদি আমি আপনাদের সবাইকে একটা স্পিচ দিই, সো আমি জাস্ট ডাইরেক্টলি বলতে পারি কি সেন্ট মার্টিন ইজ আ বিউটিফুল প্লেস, ইট ইজ লোকেটেড ইন দ্য আউটস্কার্টস অফ বাংলাদেশ। এরকমভাবে যদি আমি বলি, এটা ওয়ান ওয়ে, বাট নট সো ইন্টারেস্টিং। আর একটু ইন্টারেস্টিংভাবে বলবো, ইম্যাজিন you wake up on the cries of a seagull whispering on your ear. তার মানে দেখেন আপনি আর ঘুমটা ভেঙেছে একটা সিগালের ডাকে, ডাকটা যেন আপনার কানে উইসপার করছে, এইভাবে করে আপনার ঘুমটা ভেঙেছে। তো এই যে দেখেন, মানে আমি জাস্ট এরকম ভাবে আপনাকে এক্সপ্লেইন করতে চাচ্ছি যেন আপনি চোখের সামনে সেটা ভাসছে, যেন আপনি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছেন যে ওয়াও আসলেই ব্যাপারটা হচ্ছে। সো এই যে দেখেন, ইমাজিন দিয়ে আমি আপনাকে সেই জায়গাটায় নিয়ে যেতে চাচ্ছি। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ টেলিং আ স্পিচ। ইমাজিন জাম্পিং আউট অফ আ স্কাইডাইভিং প্লেন অ্যান্ড ডিসকভারিং ইউর প্যারাশুট ডাজন্ট ওয়ার্ক। ইমাজিন আপনি মাত্র প্লেন থেকে নেমেছেন স্কাইডাইভ করতে, উপর দেখেন যে প্যারাশুট খুলতে হয় না, প্যারাশুটটা ডাজন্ট ওয়ার্ক। হোয়াট মেমোরিজ উড ফ্ল্যাশ বিফোর ইউ? ঠিক ওই মুহূর্তে আপনি কার কথা চিন্তা করবেন এবং কোন কোন ব্যাপারগুলো নিয়ে চিন্তা করবেন? নাও ইমাজিন দ্য প্যারাশুট ওপেনড, how differently would you act when you landed? So এই যে ওই মুহূর্ততে আমি ভাববো না এখন আমি মারা যাচ্ছি, এবং ওই মুহূর্তে আমি কার কথা চিন্তা করব, কাদের কথা চিন্তা করব, কোন কোন মেমোরিজ কথা চিন্তা করব। এরপর যদি আপনার প্যারাশুটটা অ্যাকচুয়ালি ওপেন হয়,
যখন আপনি ল্যান্ড করবেন, আপনার কি আপনার অ্যাক্ট এবং আপনার এতদিনের ইগো, আপনার জমানো কষ্টগুলো, আপনি কি একটু হলেও একটা ডিফারেন্ট পার্সন হয়ে যাবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? সো এই যে দেখেন, ওয়ান সেকেন্ড ইম্যাজিন দিয়ে তারপরে আমি তার ভেতরকার ফিলিংসগুলো বের করতে যাচ্ছি। ওকে, আপনি দেখবেন পুরো ওয়ার্ল্ডের মোটিভেশনাল স্পিকার্স টার্মটা তো আমরা অনেকেই শুনি। মোটিভেশনাল স্পিকার্সরাই কিন্তু সাধারণত ইম্যাজিন সিনারিও, হোয়াট ইফ সিনারিও, এই ধরনের প্রশ্নগুলো দিয়েই কিন্তু সে স্পিচটা দেয় এবং তার কথা শুনেই মনে হয় যে ওয়াও, আমি কত মোটিভেটেড হয়ে গেলাম। কারণ এই ধরনের কোয়েশ্চেনগুলো করলেই আমি সাথে সাথে এই নিয়ে আরো অনেক ভাবি। আরেকটা ওয়ে আছে কি, question, just asking a question, এবং in this case a rhetorical question is generally the case. rhetorical question মানে এমন প্রশ্ন যার কোনো নির্দিষ্ট উত্তর নেই, আর literal question মানে হচ্ছে তার একটা yes no অ্যান্সার আছে। হ্যাঁ, সো যেমন আগে এখানে একটা এক্সাম্পল দেখি, who wouldn't want to live on an exotic island? একটা এক্সোটিক আইল্যান্ডে বসবাস করতে কে না চাবে? সো দেখেন, কে না চাবে যখন আমি বলি, তখন কি কেউ বলবে হ্যাঁ আমি চাবো, হ্যাঁ আমি চাবো না? নো, এই প্রশ্নটা এরকম না। এটা এরকম ভাবে দেওয়া হচ্ছে যাতে আমি সেই এক্সোটিক আইল্যান্ডের এক্সাইটমেন্টটাতে চলে আসি। সো জাস্ট ফর দ্যাট পারপাস আমি কিন্তু এভাবে হু উডন্ট ওয়ান্ট টু লিভ এরকম ভাবে একটা প্রশ্ন করলাম। আমি যদি আস্ক করতাম হোয়াট ইজ ইউর নেম, এইটা হয়ে যেত একটা লিটারাল কোয়েশ্চেন যার একটা ডেফিনিট অ্যান্সার আছে। এই ধরনের প্রশ্ন আমরা স্পিচে করি না, স্পিচে আমি তাই করি যেরকম হাউ উড ইউ ফিল if you one day see that you are the only person living on this earth? আপনি হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি একাই একজন মানুষ এই পৃথিবীতে আছেন, কেমন লাগতো? সো এই যে দেখেন, এইরকম ভাবে আমি প্রশ্ন করছি, সবাই এমনই একটা প্রশ্ন যেটাতে সবাই অনেক ভাববে, সবাই চিন্তা করবে যে আসলেই তো ব্যাপারটা কেমন হতো। সো জাস্ট দিস, এদেরকে আমরা বলি কি রিটরিক্যাল কোয়েশ্চেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সাইলেন্স। ট্রাস্ট মি, একটা সাইলেন্স, লাইক একটা সাইলেন্ট মুহূর্ত ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। দেখেন, আমি যখন কথা বলি, কথার মধ্যে ইটস নট লাইক আমি করে বলেই যাচ্ছি এন্টায়ার 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট যতক্ষণই লেসনটা হোক, আমি কিন্তু গড় করে বলি না। whenever I make a small pause, একটু কিছুক্ষণের জন্য চুপ থাকি, এরপর আমি পরের টপিকটা নিয়ে আসি। কেন? বিকজ একটা সাইলেন্ট মোমেন্টটাই কিন্তু আপনার সেই জাস্ট অ্যাটেনশনটা ক্যাপচার করছে। আমি কিন্তু ডিবেট করছি না, একটা ডিবেট, একটা বিতর্কে তারা কন্টিনিউয়াসলি কিন্তু বলে যায়। বাট একটা স্পিচ দেওয়ার সময় কিছু টাইমস আসে যখন আমার চুপ থাকতে হয়, ওই টাইমটাতে সবাই একটু ভাববে, তারপর হচ্ছে আমি পরের কথাটা বলবো। সো একটা পজ, ওই পজটার টাইমে অডিয়েন্স একটু চিন্তা করবে। যেমন সাধারণত একটা রিটরিক্যাল কোয়েশ্চেন, ইমাজিন সিচুয়েশন, হোয়াট ইফ সিচুয়েশন, এগুলোর পর আমি একটা পজ দিব, সবাই ভাববে, দেন আমি পরের কথাটা বলবো। ট্রাস্ট মি, আমরা অনেকেই এটা ভুল ভেবে থাকি। উই থিঙ্ক দ্যাট ইফ উই স্পিক too fast, too quickly, it means that we are a fantastic speaker. It's not true at all. আমি যদি একটা ফ্যান্টাস্টিক স্পিকার হতে চাই, আমার একদম ফাস্ট এবং স্লো এবং একেবারে সাইলেন্ট সবগুলোর ওয়েল ব্যালেন্স থাকতে হবে। অনলি দেন আমার কথাগুলো প্রপারলি অডিয়েন্সের কাছে পৌঁছবে। বুঝতে পারলাম? সো সাইলেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস আপনার স্পিচে থাকতে হবে ইজ আ স্ট্যাটিস্টিক। একটা স্ট্যাটিস্টিক মানে হচ্ছে এমনই একটা ফ্যাক্ট অর একটা ফিগার যেটা খুবই মাইন্ড ব্লোয়িং এবং যেটা আপনার টপিকের সাথে রেলেভেন্ট। ওকে, যেমন আমি একটা স্ট্যাটিস্টিক আরেকটা লেসনে বলেছিলাম, আই রিমেম্বার, যে লেটস সে টেকনোলজি নিয়ে বা সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি স্পিচ দিচ্ছেন এবং আপনি তখন তাকে একটা স্ট্যাটিস্টিক বললেন যে ডিড ইউ নো দ্যাট দ্য কারেন্ট অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান অফ আ পারসন ইজ অনলি 6 সেকেন্ডস। আপনি কি জানতেন যে এই মুহূর্তে জাস্ট রাইট নাও একটা অ্যাভারেজ মানুষের অ্যাটেনশন শুধুমাত্র 6 সেকেন্ড থাকে? This is all due to social media because we are constantly scrolling through our phones, and whenever we do not find attention, whenever we do not find any particular content interesting, we don't look at it for more than 6 seconds. সো এই যে দেখেন, এভাবে করে যখন আমি শুরু করি তখন সবাই অবাক হয়ে যাবে, ওয়াও, আমি তো এই স্ট্যাটিস্টিকটা জানতাম না, আমার অ্যাটেনশন শুধুমাত্র 6 সেকেন্ড থাকে, এতই কম থাকে। সো এইরকম ভাবে ইউ ক্যান স্টার্ট ইউর স্পিচ। দেখেন এখানে আরো কিছু আছে, লুক টু ইউর লেফট, now look to your right, one of your seatmates will be looking at you, বা এরকম মানে
এইভাবে করে আমরা জাস্ট এনগেজ করছি, অডিয়েন্সকে এনগেজ করছি যে আপনি বামে তাকান, ডানে তাকান, দেখেন হাউ মেনি অফ ইউ আর অলরেডি লুকিং অ্যাট ইউর মোবাইল ফোনস। আমাদের স্পিচ শুরু হয়নি তাও দেখছি অনেকেই মোবাইল ফোন চালাচ্ছে। সো দিস ইজ হাউ আপনি তার অ্যাটেনশন নিতে পারেন। অথবা বলতে পারি ইন দিস রুম ওভার 90% অফ আস আর গোয়িং টু ড্যাশ ড্যাশ ড্যাশ, over 90% of us have more than 5 applications on our mobile phone that we use every single day. না তো এইরকম ভাবে আমরা চাইলে মজা করে বলতে পারি। আরেকটা হচ্ছে একটা পাওয়ারফুল স্টেটমেন্ট আর ফ্রেজ, এটা হচ্ছে আমার সেন্টেন্সের মাঝে থাকে। যেমন আমরা সব ফেমাস স্পিচেস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেমন আমরা 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ যদি দেখি, এরপর আমরা যদি নেলসন ম্যান্ডেলার স্পিচ দেখি, আমরা যদি মার্টিন লুথার কিং এর স্পিচ দেখি যেখানে তিনি জাস্ট বর্ণ বৈষম্যের এগেনস্টে বলেছেন, তাই না? এই সিচুয়েশনগুলোতে দেখবেন এন্টায়ার স্পিচের মাঝে কিছু পাওয়ারফুল সেন্টেন্স থাকে যেগুলো সবার মনে থাকে, যেগুলো সবার মনে একটা দাগ ফেলে। ট্রাই করবেন আপনার স্পিচের মধ্যে এটা আনার, ইফ পসিবল, ঠিক আছে, আনার, বিকজ এটা একদিন দুদিনে হয়ে যায় না, ইটস আ লার্নড ট্রিক, তাই না? সো যেমন এখানে দেখেন আমরা যদি বলি উই ক্যানট উইন, উই কান্ট উইন বলে আপনি একটা পজ দিলেন, তারপরে বললেন যে উই ক্যানট উইন বিকজ দিস ওয়ার্ল্ড ইজ ভেরি আনফেয়ার, বাট আমাদের ট্রাই করা উচিত টু বি হ্যাপি ইন হোয়াট এভার উই ক্যান। সো এই যে দেখেন জাস্ট এরকম ভাবে উই ক্যানট উইন, উই কান্ট উইন, একই কথা রিপিট করলাম কেন? বিকজ আমি অডিয়েন্সকে এই জিনিসটা বোঝাতে চাই, স্ট্রংলি বোঝাতে চাই। আরেকটা কি হতে পারে, আরেকটা বলতে পারি যে এটা বলে দ্যাটস হোয়াট এভরি নিউজ পেপার ইন দিস কান্ট্রি ইজ সেইং, প্রতিটা নিউজ পেপারে এই কথাই লেখা, কিন্তু আমি বলতে চাই অন্য কিছু। সো সি এইরকম ভাবে ট্রাই করবেন ওয়েন ইউ আর প্রিপেয়ারিং। আমরা যখন স্পিচ নিয়ে প্রিপেয়ার করছি তখন আমি ট্রাই করব যে আচ্ছা এই লাইনটা আমার খুব ভালো লাগছে, এটা আমার টপিকের সাথে যায়, এইটা আমি ট্রাই করব আমার স্পিচের ভেতরে বসানো। ওকে, দিস ইজ হাউ ইউ শুড প্র্যাকটিস। একটা পাওয়ারফুল সেন্টেন্স থাকা উচিত। আচ্ছা আমি আপনাদের ক্লাসে আরেকটা স্যাম্পল স্পিচ এনেছি, এটা আমি জাস্ট আপনাদেরকে রিডিং পড়িয়ে দেখাতে পারি, জাস্ট ওভারঅল যে ইন্ট্রোডাকশনের মধ্যে যে বলতে পারি গুড মর্নিং or afternoon or evening, thank you to each and every one of you for being here with us today. We are very pleased to be able to welcome those of you that have been with us for a long time now, as well as those who are new to the community. সবাইকে আমি ভাবে ধন্যবাদ জানালাম। তারপর আমি বললাম যে আজকে কি টুডে মার্কস আওয়ার 10th annual group meeting and we are proud to be able to host it today here at this wonderful place with all of you. সো আমাদের মেইন ইভেন্টটা কি সেটা আমি বললাম। অবশ্যই আমার স্পিচের পরপরই আমার অ্যাকনলেজমেন্ট দিতে হবে যে আমি শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই। বিফোর উই গেট স্টার্টেড আই উড লাইক টু এক্সপ্রেস মাই সিনসিয়ার অ্যাপ্রিসিয়েশন টু অল অফ ইউ হু জেনারেসলি হেল্পড আস মেক দিস ইভেন্ট কাম টুগেদার অ্যান্ড টু বিকাম আ সাকসেস। এরকম ভাবে আমি একজন একজন করে করে তাদের নাম বলতে পারি। জাস্ট হিয়ার উই কুডন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ, আপনাদের ছাড়া আমরা এটা কখনোই করতে পারতাম না। তারপর আমি এভাবে করে পারপাস বলবো, তাই না, যে আজকের গ্যাদারিং এর মধ্যে আমরা এদেরকে নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি, এই হচ্ছে আমাদের মেইন পারপাস। এটা আমি আর রিডিং পড়ছি না, ইটস অল হিয়ার। আর তারপরে ফাইনালি র্যাপ আপ করছি যে ওকে আমি আর আপনাদের এত টাইম নিতে চাই না, দিস আজকে আমরা এগুলোই বলবো। 1 সেকেন্ড আরেকটা ওয়ার্ম ওয়েলকাম দিয়ে এখন আমি আমাদের স্পিচ শুরু করতে চাই। সো যদি আপনার আরো কোনো কিছু হেল্প দরকার হয় ইউ ক্যান কল আস অ্যাট দিস যে কোনো একটা নাম্বার এভাবে দিলাম। সো সাধারণত স্পিচের শেষে আমরা এরকম ভাবে দিয়েই আমরা জাস্ট গুড বাই বলে শেষ করে দিই। যদি আপনার আরো কিছু বলার থাকে, ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েরিজ মেক শিওর দ্যাট ইউ কমেন্ট বিলো। এটা আমরা বলি কি একটা অনলাইন সিচুয়েশনে বলি মেক শিওর ইউ কমেন্ট বিলো, মেক শিওর ইউ টেক্সট আস, অর এমনি ফিজিক্যাল স্পিচে আমরা বলতে পারি মেক শিওর ইউ ক্যান কল মি এনি টাইম অর ইউ ক্যান ইমেল মি অ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, ইমেল অ্যাড্রেস সেখানে বলে দিলাম। এই তো এই হচ্ছে দ্য এলিমেন্টস অফ আ স্পিচ। স্পিচের স্ট্রাকচার আমরা মোরাললেস সবাই জানি, কিন্তু এই যে আমি যে ইন্টারেস্টিং কথাগুলো বললাম কিভাবে আরো ইন্টারেস্টিং হবে আরো মজা হবে, এই টিপস এন্ড ট্রিক্সগুলো হয়তো আপনি আগে জানতেন না, এবং প্রপারলি যে এখন জেনে গিয়েছেন এটা এখন আপনার রিয়েল লাইফে কিন্তু অ্যাট অল টাইমস ইমপ্লিমেন্ট করতে হবে, প্রপারলি প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর নেক্সট স্পিচ। দেখা হবে পরের লেসনে।